বেদনার চরম শিখরে পৌঁছে যাওয়া এই দিনটিকে কোনোদিনও ভুলবো না, বলতে পারবোও না। সব বেদনায় কান্না হয়ে ঝরে, কিন্তু অনেক সময় সুখেরও কিছু কান্না থাকে। হ্যালো এভিয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ঈদের দিনে বিরিয়ানি রান্নার রেসিপি দেখাবো আর একটি গল্প শেয়ার করব। গল্পটি প্রতিটা মেয়ের একবার হলেও শোনা উচিত। আর আমার গলার অবস্থাটা খুবই খারাপ, আপনারা হয়তো বুঝতেই পারছেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকাল সকাল শাশুড়ির রুমে এসে দাঁড়িয়ে আছি। আমার ঠিক দুই পাশে তিনজন যা দাঁড়িয়ে আছেন। বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসলাম মাত্র একদিন হলো। একদিন যেতে না যেতেই সকাল সকাল এমন করে শাশুড়ির তলব পেয়ে আমি একটু ভয় পেয়ে গেলাম। যাদের কাছে জিজ্ঞেস করবো তার সুযোগই পেলাম না। সবাই হন্তদন্ত হয়ে শাশুড়ির রুমের দিকে হাজির। শাশুড়ি খুব গভীর হয়ে বললেন, ভয় পাওয়ার কারণ নেই ছোট বউ, বাড়ির উত্তরের একখান জামরুল আর কদবেল গাছ আছে। এই দুই গাছের মাঝামাঝি একটা নারিকেল গাছ লাগানোর দায়িত্ব তোমার। শুধু লাগালেই হবে না, মাঝে মাঝে যত্ন আত্মীয় নিবা কিন্তু। শ্বশুর বাড়ি আসলাম মাত্র একদিন হলো, এর মধ্যে নারিকেল গাছ লাগানোর কথা শুনে আমার ভয় যেন বাড়লো দ্বিগুণ, তেমনি রাগও হলো। এ কোথায় এসে পড়লাম আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে শাশুড়ি একটু কঠিন করে বলল, কথা বুঝো নাই বৌমা? আমি বললাম, বুঝেছি আম্মা। বুঝলে ভালো, বড় বউ তোমারে সব দেখাইয়া দিব। এই বাড়ির বউ হইয়া আইসো, কাজকর্ম মন দিয়া করা লাগবে। ছোট বউ, বুঝেছো? তো আমি বললাম, জি আম্মা। আমার শাশুড়ি এবার একটু বেশি রাগি চোখে মেজো জায়ের দিকে তাকালো। মেজো জা আমতা আমতা করতে করতে বলল, আম্মা দোষটা আমার, আমাকে আপনি ক্ষমা করে দেন। এমন ঘটনা আর হবে না। কথাটা শেষ করে মেজো ভাবি ফুপিয়ে কেঁদে উঠলো। ভাবির কান্না দেখে আমার শাশুড়ি আরো রেগে গেল। দোষ যে তোমার সেটা তো আমি আগেই জানতাম। তোমার তো কঠিন শাস্তি হওয়া উচিত বউ। তোমার বাপের বাড়ি খবর দেওয়া উচিত। কিন্তু আমি চাই না এই বাড়ির খারাপ কোনো সংবাদ বাইরের মানুষের কানে যাক। এর বিচার আমি একাই করব। এই সংসার আমার, এখানে অন্যায় কিছু আমি বরদাস্ত করব না। কথা শেষ করে শাশুড়ি বিড়বিড় করে কি সব পড়লেন। আমরা দাঁড়িয়ে আছি, আমি কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে শাশুড়ি বললেন, তোমরা যাও। শাশুড়ির রুম থেকে বের হয়ে আসার পর আমার কাছে সবকিছু কেমন উল্টাপাল্টা লাগছে। মেজভাবির কান্না দেখে আমার খুব খারাপ লেগেছে, যদিও আমি বুঝতে পারছি না বিষয়টা কি। তারপরে এখন শাশুড়ির উপর খুব রাগ হচ্ছে। একজন শাশুড়ি যদি এমন করে বাড়ির বউদের শাসন করে, তবে তা কিছুতেই মেনে নেওয়া যাবে না। আমার বরের সাথে সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে, সেটাও আমার শাশুড়ির কানে চলে গেছে। সেটা শুনে আমার আরো রাগ হচ্ছিল। তারপর আমি গেলাম শাশুড়ির রুমে। শাশুড়ি আমাকে ডাকলো, তোমার আর ইসমাইলের ভিতরে কি নিয়ে গন্ডগোল হয়েছে বৌমা? আমি বললাম, সেটা আপনার কানে আসলো কিভাবে? আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয় তো আপনার জানার কথা নয়। আরো অনেক কিছুই মন যাচ্ছিল বলতে, কিন্তু বলতে পারলাম না। আমি কিছু বলার আগেই শাশুড়ি বলে উঠলো, শোনো বৌমা, তোমার ভাই অনেক কিছু নিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু আমি এগুলো নিষেধ করেছি। আমি চাই না আমার বাড়ির বউরা বাপের বাড়ি থেকে কিছু আনুক। বড় বউয়ের বাচ্চা হয় না বলে সে তার স্বামীকে আরেকটা বিয়ে দিতে চায়, এটা কোনো কথা? আমি বেঁচে থাকতে কখনোই এটা করতে দেবো না। বাচ্চা না হয় না হোক, তবু কেন আমি আরেকটা মেয়েকে এ বাড়িতে আনবো? তার মনে কেন আমি কষ্ট দেবো? মেজে বউকে দিয়েছিলাম কিছু টাকা ঈদের সময় মার্কেট করে দেওয়ার জন্য তার বাপের বাড়িতে, কিন্তু সে কি করলো, টাকাগুলো নিয়ে নিজের কাছে রেখে দিল। সে বা তার বাপের বাড়িতে কিছু কেনাকাটা করে দিল না। এটা কি তার ঠিক হয়েছে বলো? একটু দূরে বসাছিলাম আমি, উঠে গিয়ে আমার শাশুড়ির কাছে গিয়ে বসলাম। কাছে যেতে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন। তিনি দেখেছেন আমি কাঁদছি, অথচ তিনি একটিবারও কাঁদতে বারণ করলেন না। আমার শাশুড়ির কোলে মাথা গুঁজে আমি শুয়ে আছি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি জানি মেজ বউয়ের শাস্তির কথা শুনে তুমি ভয় পেয়েছো। ভয়ের কিছু নেই মা, মেজ বউ অন্যায় করেছে, এই অন্যায় আমার মেয়ে করলেও আমি একই শাস্তি দিতাম। শাশুড়ির কোলে মাথা গুঁজে আমি শুয়েছিলাম। মাথাটা তুলে একবার শাশুড়ির মুখটা দেখলাম। আমার কেন জানি মুখটা দেখতে খুব ইচ্ছে করলো। শাশুড়ি ছোটখাটো মানুষ, সেই ছোটখাটো মানুষের ছোটখাটো মুখটা দেখতে আমার কেন জানি আজ বিশাল মনে হচ্ছে। পৃথিবীতে এত সুন্দর মানুষ দেখতে চাইলেও দেখা যায় না, এমন মুখটা দেখার জন্য প্রতীক্ষা করতে হয়। আজ আমি সেই সুযোগ পেয়েছি। আমার ইচ্ছে করছে আজ সারাটা রাত এই মুখটা দিকে তাকিয়ে থাকি। চলো বৌমা, রাত অনেক হয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করি। শাশুড়ি হুট করে বলে উঠলেন, আপনি খাননি আম্মা? আমার বাড়ির ছোট মেয়েটা না খেয়ে আছে, আর আমি মা হয়ে খেয়ে নিব? তা হয় কেমন করে? এই বাড়িতে এমন নিয়ম কখনো ছিল না। এবার আমি ঠিক বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে আম্মাকে জড়িয়ে ধরলাম। আম্মার বুকে মাথা গুজে আমি শুধু একটা কথাই বললাম, আমাকে ক্ষমা করে দেন আম্মা, আপনাকে বুঝতে আমার অনেকটা ভুল হয়েছে। তো অনেক সময় কোনো মানুষকে আমরা বুঝতে পারি না। তো আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।